প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেট্রোসেম টু দ্য পয়েন্টের সাম্প্রতিক বিষয় নিয়ে চ্যানেলের বিশেষ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি সানজিদা তন্নি। আজ আমরা আলোচনা করব তত্ত্বাবধায়ক সরকার কেন দরকার। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে অনেক দিন ধরে আলোচনায় আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার মিত্র যে রাজনৈতিক দলগুলো তারা অনেক দিন ধরে আন্দোলন করছে। পাশাপাশি সাধারণ মানুষ মনে করেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসলে রাজনৈতিক যে অচলাবস্থা রয়েছে সেটি অনেকটা নিরসন হবে। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অচল অবস্থা কিংবা আমরা যে ধরনের রাজনৈতিক অবস্থা চাই সেটির জন্য কি তত্ত্বাবধায়ক সরকার কতটা দরকার সে নিয়ে আজ আমরা আলোচনা করব। আলোচনার জন্য স্টুডিওতে আছেন আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব, রাজনৈতিক বিশ্লেষক। শুভেচ্ছা এবং স্বাগত আপনাকে। আছেন ABM মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP। আপনাদের দুজনকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। যেটা বলছিলাম, ABM মোশাররফ হোসেন, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসলে বাংলাদেশের রাজনৈতিক অচল অবস্থা অনেকটা কেটে যাবে, অনেক মানুষই সেটা মনে করেন। আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ-আলোচক। আসলে আমরা বাংলাদেশের মূল সংকটটা কি? মূল সংকটটা যে আমাদের বাংলাদেশের মানুষ দীর্ঘদিন তাদের মতামত প্রকাশ করতে পারছেন। আর মতামত প্রকাশের বাংলাদেশে অনেকগুলি গণতন্ত্রের কম্পোনেন্ট আছে, তার মধ্যে অন্যতম হলো ভোটের অধিকার। কিন্তু আমরা দেখেছি বিগত 15টি বছর এই ভোটের অধিকার থেকে মানুষ বঞ্চিত হয়েছে, যার কারণে অনেকে মনে করে যে আমাদের গণতন্ত্রের নানা বিচ্যুতি আছে, নানা ত্রুটি আছে, তারপরও মানুষ যদি ভোটটা একটু দিতে পারে তাহলে তার পছন্দের মতো যখন প্রার্থীকে নির্বাচিত করতে পারে সেক্ষেত্রে রাজনীতিতে কিছুটা হলেও একটা ইতিবাচক ধারা লক্ষ্য করা যায়। কারণ যারা প্রার্থী হবে অথবা যে রাজনৈতিক দলগুলি এই ভোটের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের মধ্যেও একটা কম্পিটিশন শুরু হয় যে আমরা কতটুকু জনগণকে আস্থায় রাখতে পারবো। আর আপনি যদি জনগণকে আস্থায় না রাখতে না পারেন তাহলে জনগণ তো আপনাকে ম্যান্ডেট দেবে না। আর তার কারণেই যে মোটামুটি দেখা গেছে বাংলাদেশে 1991, 96, 2001 এবং 2008-এ যে নির্বাচনটা হয়েছে অন্য যে কোনো নির্বাচনের চেয়ে 4টা নির্বাচন গ্রহণযোগ্য। কারণ এই নির্বাচনগুলি কেয়ারটেকার বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছে। এর জন্য মনে করে মানুষ যে এইভাবে একটা নিরপেক্ষ প্রতিষ্ঠানের মাধ্যমে যদি নির্বাচনটা হয় তাহলে সরকারের যে প্রভাব, যে নিয়ন্ত্রণ অথবা প্রশাসনকে যে নগ্নভাবে ব্যবহার, এই জায়গা থেকে অনেকটা আমরা পরিত্রাণ পাবো। আমাদের পরবর্তী নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকারের আওতায় এবং তারপরে আপনারা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছেন। কিন্তু বিষয়টি হচ্ছে যখন আমরা অন-11-এর সরকারের কথা বলি তারাও তত্ত্বাবধায়ক সরকার হিসেবে এসেছিল, কিন্তু পরবর্তীতে আপনাদের অভিজ্ঞতাটা কি ছিল? না, এটা তত্ত্বাবধায়ক এসেছিল কিন্তু তখন কিছু সংকট ছিল। সেটা হলো আসলে যখন তত্ত্বাবধায়ক সরকারের যে কথাটা বলা হচ্ছে যে আসলে আমরা দেখেছিলাম যে এর আগে 3টা যে তত্ত্বাবধায়ক সরকার ছিল তাদের মেয়াদ হলো মাত্র 3 মাসের জন্য। কিন্তু আমরা দেখেছিলাম 1-11-এর যে তত্ত্বাবধায়ক সরকার, সেই তত্ত্বাবধায়ক সরকার প্রায় 2 বছর ছিল। সেই তত্ত্বাবধায়ক সরকার রাজনীতিবিদদেরকে গ্রেপ্তার, তাদের শাস্তির ব্যবস্থা অথবা রাজনীতিতে একটা ব্যাপক পরিবর্তন আনতে চেয়েছিল। সেটা মনে হয় তত্ত্বাবধায়ক যে ব্যবস্থাটা সেই ব্যবস্থাকে সেটা সমর্থন করে না, বরং আমরা মনে করি এটা ছিল রাজনীতির বিরুদ্ধে একটা বিরাজনীতিকরণের একটা ষড়যন্ত্র। যার কারণে এখন আমার মনে হয় যে এখানে আবু আলম শহীদ খান সাহেবও আছে, যে আমার মনে হয় তত্ত্বাবধায়ক ব্যবস্থায় যেই গ্যাপসগুলি ছিল, যে ত্রুটিগুলি ছিল, সেগুলি সংশোধন করে আগামী দিনে আপনার মনে হয় তত্ত্বাবধায়ক ব্যবস্থাটাকে আরও বেশি জনগণের কাছাকাছি নেওয়া যায়। যেমন আগে বলা হচ্ছে 2 বছর ছিল, এই নিয়ে কিন্তু আদালতও কোনো প্রশ্ন উত্থাপন হয়নি, কেউ মামলা করেনি, এটাকে রিটও করেনি। আমার মনে হয় আগামী দিনে যেই একটা তত্ত্বাবধায়ক ব্যবস্থা হাইকোর্টের রায়ের মাধ্যমে ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে সংসদের কিন্তু এখনও দায়িত্ব আছে যে এইটার টার্মস অ্যান্ড কন্ডিশন কী হবে, এইটার লেন্থ কী কতটুকু হবে, এইটা কী ফাংশন করবে, সেগুলি যদি সুনির্দিষ্টভাবে করা যায় তাইলে মানে অতীতের অভিজ্ঞতায় আমরা আগামী দিনে আর একটি স্বচ্ছ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পাবো। এই বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলবো। আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনার কাছে জানতে চাই, আমরা যে সবসময় গণতন্ত্র উত্তরণের কথা বলি, গণতন্ত্র উত্তরণ এবং তত্ত্বাবধায়ক সরকার আরেকটির সঙ্গে কি আমাদের দেশের পরিস্থিতিতে অঙ্গাঙ্গিভাবে জড়িত? এটা এখন জড়িত, মানে জড়িত হওয়ার কারণ হচ্ছে যে আমাদের তো রাষ্ট্র নিরপেক্ষ থাকার কথা, এবং যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবেন তারা যে কোনো দলীয় সরকার হোক, সেনা সরকার হোক, অথবা সেনা শাসিত তত্ত্বাবধায়ক সরকার হোক, অথবা তত্ত্বাবধায়ক সরকার হোক, এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তো নানান সরকার তো আমরা দেখেছি গত 54 বছরে। সব সরকারের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রকে নিরপেক্ষ রাখা। তাই এখন তত্ত্বাবধায়ক সরকারের আলোচনাটা কেন আসে, যে আমরা রাষ্ট্রযন্ত্রকে, যারা ক্ষমতায় থাকেন, গভর্নমেন্ট অফ দ্য ডে, গড, তিনি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করার চেষ্টা করেন। বিশেষ করে দলীয় সরকার যখন থাকে, তারা আবার ক্ষমতায় আসার জন্য, ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য এবং তাদের যে শাসন সেটাকে দীর্ঘায়িত করার জন্য জনগণের উপর নির্ভর না করে রাষ্ট্রের যে সমস্ত প্রতিষ্ঠান আছে
প্রশাসন, পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের মধ্যে সকলেই আছেন জুডিশিয়ারি। এই 3 জায়গায় তারা এমন একটা নগ্ন হস্তক্ষেপ করেন এবং বাধ্য করেন অনেক সময়, অথবা কেউ কেউ তাদের স্বার্থে, বিশেষ করে নেতৃত্ব পর্যায়ে তাদের স্বার্থবাদিতা, তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য ব্যক্তিগত লাভের আশায়, পদোন্নতির আশায় অথবা অন্য কিছুর আশায় তারা ওই সহযোগিতা করেন, আমরা যার যদি ফলে নির্বাচনে গণতন্ত্রের উদাহরণ ধরি, যদি আমরা ইউএস এর কথা ধরি কিংবা আমাদের পাশের দেশ ভারতের কথা ধরি, সেখানে তো গণতন্ত্র আমাদের দেশের গণতন্ত্রের থেকে অনেক ভালো, তাদের কিন্তু তত্ত্বাবধায়ক সরকার দরকার আমি হয় ওখানে না। যাচ্ছি তো, যে কেন ভারত আর ইউএসএ বা ইউকেতে বা ইউরোপের যে গণতান্ত্রিক দেশগুলো আছে বা আরও অনেক গণতান্ত্রিক দেশ আছে, ইভেন জাপান আছে, তো আপনি সেখানে অস্ট্রেলিয়া, সেখানে আপনি ওই যে রাষ্ট্রযন্ত্রটাকে তো কোনো দলীয় সরকার ব্যবহার করছে না। সুতরাং আপনাকে যিনি ক্ষমতায় থাকবেন, অন্তর্বর্তীকালীন সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকার অথবা দলীয় সরকার, তারা যদি আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে যাদের মাধ্যমে নির্বাচনটা হবে, নির্বাচন কমিশন এবং অন্যান্য কমিশন এবং নির্বাচনে যে 12 থেকে 14 লক্ষ 15 লক্ষ গণকর্মচারী যারা নির্বাচনের দায়িত্বটা পালন করবেন, একেবারে রিটার্নিং অফিসার থেকে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার্স, তাদেরকে যদি তাদের দায়িত্ব পালনে সুরক্ষা না দেন, সহযোগিতা না করেন, তাদেরকে যদি অন্য পথে পরিচালিত করেন, তাহলে তো ওই সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হয় না। তখন এই তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা এসেছে আমাদের দেশে, এবং আমরা ভেবেছিলাম যে কয়েকবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়ে যাওয়ার পরে আমাদের রাজনৈতিক দলগুলো নিজেরাও শিখে নেবে এর মধ্যে, এবং আমাদের প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হবে, এবং তখন আমরা নর্মাল, যে আপনি যে উদাহরণ দিলেন আমেরিকা, ইউকে বা অন্যান্য রাষ্ট্রের মতো আমরা হয়তো আমাদের, ইভেন ভারতের মতো আমরা হয়তো আমাদের নির্বাচনটা করতে পারবো। পাকিস্তানেও কিন্তু ভালো নির্বাচন হয়, এবং পাকিস্তানের জুডিশিয়ারি কিন্তু অনেক শক্তিশালী, যদিও কিছুটা তাদের আছে, সেখানে একটা তত্ত্বাবধায়ক সরকার থাকে ওই সময়টা কালের জন্য। তো এখন আপনি ওই পর্যায়ে উন্নীত হলেই তো আর তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন হবে না। বাট এখন আমাদের যে অবস্থা, এরশাদের পতনের পরে আমরা একটা তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে গিয়েছিলাম, কেন এরশাদ সাহেবের পতনের কোনো ফর্মুলাতে আমরা যেতে পারছিলাম না। এরশাদ সাহেব কীভাবে রিজাইন করবে, কিভাবে এরশাদ সাহেবের দলের কাছ থেকে ক্ষমতাটা নিউট্রাল মানুষদের কাছে যাবে, তখন থেকে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ধারণা আমাদের দেশে এসেছে, এবং সেটা নিয়ে পরবর্তীতে আন্দোলন হয়েছে। এখন বিএনপি আন্দোলন করছে, বাট 96 সালে তো বিএনপি তত্ত্বাবধায়ক সরকার করতে রাজি হয়নি, এবং সঙ্গত কারণে রাজি হয়নি। তারা মনে করেছে যে আমাদের অধীনে কেন একটা ভালো নির্বাচন হবে না, আমরা কেন একটা ভালো নির্বাচন করতে পারবো না। বাট এখন বিএনপি বুঝছে, যে সবাই বুঝছে, আমরা জনগণও বুঝেছে, আমরা বুঝতে পারছি যে আমাদের দেশের নির্বাচনটাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, এবং আমাদের যে প্রশাসন, পুলিশ, জুডিশিয়ারি, তাদেরকে এমনভাবে ব্যবহার করা হয়েছে, এত ইন্টারভেনশন হয়েছে যে তারা নিরপেক্ষভাবে একটি নির্বাচনের দায়িত্ব পালন করতে পারবে না। নির্বাচনে আপনি ধরেন যে কিছু, কিন্তু আপনি সব কিছু একবার 100% কারেক্ট হবে এরকম কিছু না, বাট আমাদের তো 90-95% ভালো নির্বাচন করতে হবে, যে নির্বাচনটা উৎসবমুখর হবে, গ্রহণযোগ্যতার জায়গায় থাকতে হবে সেই নির্বাচনগুলো। অনেক ধন্যবাদ জনাব মোশাররফ হোসেন। আপনার কাছে জানতে চাই, 1996 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হয়েছিল, তখন কিন্তু আপনারা এটির বিরোধিতা করেছিলেন। পরবর্তী সময়ে গত 3টি নির্বাচনে আপনারা ব্যাপকভাবে চেয়েছেন যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসুক, এবং এর জন্য আপনারা একটি নির্বাচনে অংশগ্রহণও করেননি। এমন একটি অবস্থায় যখন একটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়, এর প্রধান কে হবেন এটি নিয়ে অনেক ধরনের কথা হয়ে থাকে। অনেক সময় আমরা দেখি যে অনেক রাজনৈতিক দল চায় যে তার দলেরই কেউ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হোক। এই ধরনের সমস্যাগুলো কিভাবে সমাধান করবে রাজনৈতিক দলগুলো? না, আপনি যে কথাটি বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার, যারা শহীদ ভাই সঠিকই বলেছে, আমরা প্রথম কিন্তু দল হিসাবে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের সমর্থক ছিলাম না, কিন্তু পরবর্তীতে মানে যে কোনো রাজনৈতিক দলের মূল লক্ষ্য হওয়া উচিত যে জনগণের কণ্ঠস্বরটা বোঝা, জনগণের সেন্টিমেন্টটা বোঝা। কিন্তু পরবর্তী সময় বিএনপি যখন বুঝতে পেরেছে যে বাংলাদেশের জনগণ একটা দল নিরপেক্ষ অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার চায়, তখন কিন্তু বেগম খালেদা জিয়া সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংসদে বিএনপি পাশ করেছিলেন, করে কিন্তু আমরা কি রাজপথে দাঁড়িয়েছিলাম, এবং প্রথম 1996 সালে সেই নির্বাচনে 116 সিট পেয়ে বিএনপি কিন্তু বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বৃহত্তর রাজনৈতিক দল হয়েছিল। সুতরাং বিএনপি কিন্তু এটা মেনে নিয়েছে। এখন সংকটটা হলো যে নিশ্চয়ই আমার মনে হয় যে হাইকোর্টের রায়টা যেটা দিয়েছে সেটাতে সংসদের উপর কিছু দায়িত্ব আছে, যে আগামী দিনে কীভাবে তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা তারা চায়, মানে পার্লামেন্ট যেভাবে চায়। সুতরাং আমার মনে হয় আলাপ আলোচনার মাধ্যমে একটা গ্রহণযোগ্য ব্যক্তি অথবা কিছু ক্রাইটেরিয়া নির্ধারণ করে যে এই ক্রাইটেরিয়া থাকলে সে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবে, এইভাবে একটা ব্যবস্থা আগামী দিনে নিশ্চয়ই হবে। আর এখন যেটা ডক্টর ইউনূস সাহেব আছে সেটাও কিন্তু অনেকটা একটা কেয়ারটেকার গভর্নমেন্টের মতো, হয়তো সাংবিধানিকভাবে এটা ইন্টিরিয়াম গভর্নমেন্ট বলা হচ্ছে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের ক্যারেক্টারটাও কিন্তু অনেকটা এইরকম।
যে সে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে আগামী দিনে একটি তারাও সরকার প্রতিষ্ঠা করবে। নির্দলীয়ভাবে কাজ করছে এবং সেখানে দেখা যাচ্ছে আপনারা জুলাই আগস্টে নির্বাচন চাচ্ছেন এবং অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে নির্বাচন এই বছরের শেষে কিংবা তাদের প্রত্যাশিত সংস্কার হলে আগামী বছরের মাঝামাঝি হবে। এই যে এক ধরনের দ্বন্দ্বের না জায়গা, এটা আপনি কিংবা ভাবনার আলাদা জায়গা তৈরি এখানে হলো। দ্বন্দ্বের কোনো কিছু নাই, বরং আপনি মনে করেন যে কোনো রাজনৈতিক দলের প্রত্যাশা কি যে একটা নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশ চলুক, সেটা যে কোনো রাজনৈতিক দলে চাইতে পারে, এটা আমরা দোষের কিছু না। বিএনপি একটা বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল, সুতরাং তারা চাইতেই পারে যে একটা নির্বাচন হবে। এবং কেন আমরা নির্বাচন চাই সেটার কারণে কিন্তু আমরা ব্যাখ্যা করেছি। আমরা ব্যাখ্যা করেছি একটা অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে সেটা জনগণের মধ্যে একটা অসন্তোষ তৈরি হতে পারে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বলেছেন যে নির্বাচনের স্বার্থে আমাদের আবারও আন্দোলন করা দরকার হতে পারে। না এটা কেন হতে পারে? আপনার যে আমরা আমরা আমাদের সবার সেন্টিমেন্টও একটাই জায়গায় যে আমরা একটা নিরপেক্ষ মানে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমরা ইলেকশন চাই। আপনি দেখেন এই সরকার নিরপেক্ষভাবে সরকার ক্ষমতায় এসেছে এবং সকল রাজনৈতিক দল এখানে সমর্থন করেছে, কিন্তু আমরা দেখেছি যে কিন্তু কোনো রাজনৈতিক দল কিন্তু এই সরকারে অংশগ্রহণ করেনি, আপনি লক্ষ্য করবেন। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা এই আন্দোলনের অন্যতম একটা স্টেক হোল্ডার ছিল, তারা কিন্তু ইতিমধ্যে সরকারে যোগদান করেছে, 3 জন তাদের উপদেষ্টা আছে। সঙ্গে আমরা মনে করি যে একটা নিরপেক্ষ সরকারের যে ক্যারেক্টার সেইটা কিছুটা হলে এখানে বিঘ্নিত হয়েছে। এবং শুধু তাই না, আপনি দেখবেন যে এই বৈষম্যবিরোধী ছাত্র যারা উপদেষ্টা হিসেবে 3 জন দায়িত্ব পালন করছে, তারা ইতিমধ্যে একটা রাজনৈতিক দল খোলার জন্য ইতিমধ্যে তারা কিন্তু পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু আমরা বিএনপি রাজনৈতিক দল হিসাবে আমাদের স্পষ্ট বক্তব্য, যে কোনো রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাতে চাই, কিন্তু সেইটা হলো লেভেল প্লেইং ফিল্ড সেখানে থাকতে হবে। আপনি ক্ষমতায় থেকে রাজনৈতিক দল করে রাষ্ট্র সুযোগ সুবিধা নিয়ে প্রচার করবেন, মানুষের মধ্যে একটা মেসেজ দিতে চান যে আমরা ক্ষমতার অংশীদার, সেখানে কিন্তু নিরপেক্ষতা নিয়ে আপনার প্রশ্ন দেখা দিতে পারে। সেই জায়গাটাকে সতর্ক করার জন্যই কিন্তু আমরা এই কথাটি বলেছি। আমরা বলেছি এই সরকারের ক্যারেক্টার সম্পূর্ণ নিউট্রাল, তারা যেন নিউট্রালভাবে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করে, এইটাই এই মেসেজটাই আমাদের মহাসচিব দিতে চেয়েছেন। অসংখ্য ধন্যবাদ। আজকে একটি সংবাদপত্রে খবর দেখলাম, তত্ত্বাবধায়ক সরকার বাস্তবায়নে পাড়ি দিতে হবে দীর্ঘ পথ। কি আছে সামনের চ্যালেঞ্জগুলো? কোনো চ্যালেঞ্জ আছে কি আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে? না, আমি তো সেরকম কোনো চ্যালেঞ্জ দিচ্ছি না। কেন দীর্ঘ পথ পাড়িয়ে দিতে হবে এটা আমি বুঝতে পারছি না। যারা এটা লিখেছেন তারা আরও ভালো বলতে পারবেন। কারণ হলো যে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা তো এখন কোর্টে সেটেলড, এবং যখন একটা পার্লামেন্ট নির্বাচিত হবে তখন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নিশ্চয়ই তারা আলোচনা করবেন। যে প্রশ্নটা আপনি তুললেন যে সবসময় একটা টেন্ডেন্সি থাকে এই যে শাসক দলের, যে তাদের লোককে তত্ত্বাবধায়ক সরকার প্রদান করা যায় কিনা। দেখেছিও যে প্রধান বিচারকের এবং সহ সকল বিচারকদের বয়স সীমা বাড়ানো হয়েছিল, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে এরকম একটি প্রশ্ন। এটা একটা বড় অভিযোগ, কিন্তু ওই বয়স সীমা কিন্তু এখনো আছে। সুতরাং ওই টাইমিংটা হয়তো কারেক্ট হয়নি, হয়তো পলিটিক্যালি ইনকারেক্ট ডিসিশন হয়েছে টাইমিং এর ক্ষেত্রে। বাট বিচারকদের বয়স বাড়ানো তো একটা সাধারণ হতে পারতো, সেটা আরেকটু আগে করলে হয়তো এই নিয়ে তেমন সমস্যা হতো না। একেবারে শেষের দিকে করার জন্য এই সমস্যাটা হয়েছে, এবং সেখানে ব্যারিস্টার মওদুদ সাহেবের যে রোল ছিল সেই রোলটার কারণে হয়তো মানুষজন মানে অন্য দল যারা ক্ষমতায় যাওয়ার চিন্তা করে তারা হয়তো এটাকে বিশ্বাস করতে পারেনি। বাট আমরা যদি ভবিষ্যতে কোনো তত্ত্বাবধায়ক সরকার করি, সেই তত্ত্বাবধায়ক সরকার যাতে জনগণের এবং সকল রাজনৈতিক দল, জনগণ বলতে কিন্তু আমি যখন রাজনৈতিক আলোচনায় আপনারা আসবেন, জনগণ বলতে কিন্তু বুঝতে হবে যে জনগণকে প্রতিনিধিত্ব করে রাজনৈতিক দলগুলো, আর কেউ কিন্তু জনগণকে প্রতিনিধিত্ব করে না। এই জায়গাটায় আমাদের মনে হয় একটা ফান্ডামেন্টাল ডিবেট হতে হবে যে আমি যখন জনগণের কথা বলবো, জনগণ মানে রাজনৈতিক দল, এই প্রত্যেক রাজনৈতিক দল তো একটা নির্বাচনে যায়, তাদেরকে আমরা তো প্রত্যেক জনগণের কথা ধরে ধরে শুনতে পারবো না, সুতরাং রাজনৈতিক দলের মাধ্যমেই থাকবে। হ্যাঁ, এখন কেউ কেউ বলে যে জনগণের বক্তব্য এটা, অমুকের বক্তব্য এটা, মানে সেটা তো রাজনৈতিক দলের মাধ্যমেই জনগণের বক্তব্যটা আমরা জানতে পারবো। বিএনপি একটা বড় রাজনৈতিক দল, হ্যাঁ, এবং উনি যেটা বললেন যে 96 সালে বিএনপি যে আসন নিয়ে বিরোধী দলে বসেছিল, এরকম রেকর্ড আর হবে কিনা আমি জানি না, বাট দ্যাট ওয়াজ এ রেকর্ড। তো সুতরাং জনগণের কথা যদি আমরা শুনতে চাই তাহলে রাজনৈতিক দলের কথা শুনতে হবে, এটা একটা পরিষ্কার ধারণা থাকতে হবে। জনগণকে আমরা বায়বীয়ভাবে জনগণ এটা চায়, জনগণ ওটা চায় না, জনগণ সংস্কার আগে চায়, তারপর জনগণ নির্বাচন এখন চায় না, এইসব আলাপ আলোচনার ক্ষেত্রে আমাদের একটা ফান্ডামেন্টাল জিনিস করতে হবে। তো সুতরাং তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা তো পার্লামেন্টে আমরা রিজলভ করতে পারবো, কিন্তু আমি একদম ফান্ডামেন্টালি মনে করি যে তত্ত্বাবধায়ক সরকার কোনো চূড়ান্ত সমাধান না।
সমাধান হলো আমাদের রাজনৈতিক দলগুলোর নিজের গণতন্ত্র, এবং রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় থাকবে তারা তখন চিন্তা করতে হবে যে হ্যাঁ আমরা জনগণের ভোটে ক্ষমতায় আসছি, আবার জনগণের ভোট যদি না পাই আমাদের ক্ষমতা ছেড়ে বিরোধী দলে যেতে হবে। সেইটা যদি রাজনৈতিক দলগুলো মনে করে এবং আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে সেটাতে যদি তাদের অঙ্গীকার থাকে না আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানকে এমনভাবে তৈরি করব এবং সেইভাবেই থাকার কথা, সুতরাং নতুন করে তৈরি করার কিছু না। এটা ফান্ডামেন্টালি আমাদের সংবিধান, আমাদের আইন কানুন, আমাদের বিধিবিধান যেভাবে বলছে সেভাবে যদি রাষ্ট্র পরিচালনা করেন তারা, তাহলে কিন্তু ওই তত্ত্বাবধায়ক সরকারটা প্রয়োজন হবে না। বাট এখন এই মুহূর্তে সেজন্যই বোধহয় 3 বারের জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রথম 3 বারের কথা চিন্তা করেছিল, বাট কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে সেটি আর হচ্ছে না, আমাদের রাজনৈতিক দলগুলো সেই শুদ্ধকরণের মধ্যে এখন মনে হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার না থাকার কারণে হয়তো মানে অতীতের যে সরকার তিনি বেশি স্বৈরাচারী হয়ে গেছিলেন এবং পুরা নির্বাচনটাকে তিনি তার নিয়ন্ত্রণে নিয়েছিলেন, মানে ব্যক্তির নিয়ন্ত্রণে বা দলের নিয়ন্ত্রণে চলে গেছিলেন। এখন এটা মনে হচ্ছে, বাট এটা যদি কোনো রাজনৈতিক দল কখনো ভালো নির্বাচন করে প্রমাণ করতে পারতো, সেই সুযোগ তাদের ছিল, সেই সুযোগ বিএনপির কাছেও ছিল, তো প্রমাণ করতে পারলে আমরা মনে হয় তখন আর বলবো না যে আমাদের তত্ত্বাবধায়ক সরকারই দরকার। বাংলাদেশ সেই জায়গায় যাওয়া উচিত, মানে গণতন্ত্র এবং তত্ত্বাবধায়ক সরকার কিন্তু একসাথে যায় না। এই যে আমরা এখন আলোচনা করলাম জনগণের প্রতিনিধি কারা, জনগণের কথাটা কে বলবে, রাজনৈতিক দল বলবে। সুতরাং আপনি বাছাই করে ওই যে কতিপয় নিরপেক্ষ ব্যক্তিত্ব তাদেরকে এনে 3 মাসের জন্য বা 4 মাসের জন্য বসাবেন এবং তারা রাষ্ট্র পরিচালনা করবে, এই পরিচালনাটা কখনোই মানে তারা একটা নির্বাচন হয়তো ঠিকমতো করতে পারেন, বাট এই রাষ্ট্র পরিচালনাটা কিন্তু খুবই একটা চ্যালেঞ্জিং কাজ, যেটা বর্তমান সরকার যেটা আছে অন্তর্বর্তীকালীন সরকার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে তাদেরকে বসানো হয়েছে এবং তাদের প্রতি জনগণের যে সমর্থন আছে সেই সমর্থন নিয়েও কিন্তু তারা বড় বড় ইস্যুর মোকাবেলা করতে পারছেন না, দ্রব্যমূল্য করতে পারছেন না, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে পারছেন না, মানুষের বেকারত্ব দূর করতে পারছেন। বেকারত্ব কিন্তু বেড়েছে, মানে আমাদের ফিগার যেটা বলে। তো এই যে নানান বিষয়ে যে কাজটা করার, সেই কাজটা কিন্তু যদি করতে হয় ভালোভাবে করতে হয়, তাহলে কিন্তু জনগণের ভোটে যারা নির্বাচিত হন সেই সরকারই করতে পারে। আপনার গণ অভ্যুত্থানের ব্যাপারে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই আপনাদেরকে, যে হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষণা, এটা যে কোনো লোক গুগলে গেলেই পাবেন, যে একটা শান্তিপূর্ণ আন্দোলনে যখন 3.5% মানুষ অংশগ্রহণ করে তখনই একটা অভ্যুত্থান হয়ে যায়। তো আপনি বাংলাদেশের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে, এখন আমরা যদি আলোচনা করি কত পার্সেন্ট লোক এই অভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণ করেছে, বাংলাদেশের যে 10 কোটি 12 কোটি অ্যাডাল্ট জনগণ, 18 কোটি আমরা ধরলাম না, তার মধ্যে কত পার্সেন্ট করেছে? তো দ্যাট মাইট বি 3.5 to 5%। কিন্তু যখন আপনি নির্বাচন করবেন সেই নির্বাচনে কত মানুষ অংশগ্রহণ করে? 2008 সালে 87% মানুষ ভোট দিয়েছে, 2001, 96 এবং 91 সালে 70% বেশি মানুষ ভোট দিয়েছে। তার মানে নির্বাচিত সরকারের কাছে দেশের ভোটারদের যারা ভোট দেন তাদের 70-80% মানুষ নির্বাচনে অংশগ্রহণ করে এবং তাদেরকে রায় দেয়। শুধু ওটা কিন্তু বিরাট শক্তি, যে কারণে ফখরুল সাহেব ঠিকই বলেছেন যে কোনো অনির্বাচিত সরকার নির্বাচিত সরকারের চেয়ে অবশ্যই দুর্বল হবে, এবং দুর্বলতাগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তখনও আমরা দেখেছি দুর্বলতা। তত্ত্বাবধায়ক সরকার একটা ইনহেরেন্ট দুর্বলতা আছে, বিকজ তাদের প্রতি পূর্ণ সমর্থন থাকে না। এখন যদি তত্ত্বাবধায়ক সরকার যে সংবিধান অনুসারে হয় তখন কি আবার এটা রাজনৈতিক দলের সমর্থন থাকে। সো 91, 96, 2001-এর যে রাজনৈতিক সমর্থন ছিল সেটা কিন্তু 2006-এর তত্ত্বাবধায়ক বা ওই যে মিলিটারি ব্যাকড গভর্নমেন্টের ছিল না, কারণ বিএনপি প্রথম থেকে এটাকে গ্রহণ করতে পারেনি এবং তারপরে তো তত্ত্বাবধায়ক সরকার নাই। সুতরাং সাংবিধানিক যে তত্ত্বাবধায়ক সরকার সেটার যে ইয়া আছে, মানে জনগণের উপর যে প্রভাব থাকবে, যে শক্তিটা থাকে সংবিধানের শক্তি, সেটা কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেই। সুতরাং এটা তাদেরকে বুঝতে হবে এবং বুঝে কিন্তু কাজটা করতে হবে। জি, সংবিধান প্রসঙ্গ আসলো, যদি সময় থাকে আমি সংবিধান সংস্কার নিয়ে আপনার সঙ্গে কথা বলবো। জনাব মোশাররফ হোসেন, আপনার কাছে জানতে চাই, দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি, আপনারা বহু বছর ধরে, প্রায় 17 বছর ধরে এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করে আসছেন। পাশাপাশি এখন আবার নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসার পরেও দেখতে পাচ্ছি যে নির্বাচনের জন্য আন্দোলন করতে হচ্ছে। এই যে গণতন্ত্র প্রতিষ্ঠায় আপনাদের আন্দোলন, এই আন্দোলনের পথ তো শেষ হচ্ছে না। না, গণতন্ত্র তো একদিনে আপনি প্রতিষ্ঠা করতে পারবেন না। গণতন্ত্র হলো আপনার প্র্যাকটিসের মাধ্যমে এটাকে প্রতিষ্ঠানের রূপ দিতে হবে। আপনি দেখেন আজকে লন্ডনের ইংল্যান্ডের দিকে কত শত বছরের পুরানো ডেমোক্রেসি, আজকে প্র্যাকটিস করতে করতে আমরা কিন্তু প্র্যাকটিস করার সুযোগ পাইনি। 91, 96, 2001 এই 3টা নির্বাচন হয়েছে। আবার যারা শহীদ খান সাহেব বলেছে 2008-এ কিন্তু আবার ম্যানিপুলেট হয়েছে আর্মি মিলিটারি শাসকদের মাধ্যমে। সুতরাং আমাদেরকে প্র্যাকটিস করতে দিতে হবে। আরেকটি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে কার্যকরী করতে হলে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে আপনার শক্তিশালী কাঠামোর মধ্যে দাঁড় করাতে হবে। আমার মনে হয় সেই কাঠামো যদি আমরা শক্তিশালী করতে পারি
তাহলে আমার মানে রাজনৈতিক দলগুলি ইচ্ছা করেও কিন্তু প্রভাব বিস্তার করতে পারবে না, কিন্তু সেইভাবে আমরা ব্যর্থ হয়েছি। আপনি দেখেন যে আমাদের স্বাধীনতা 53 বছর, এখনো আমাদের দেশে কিভাবে নির্বাচন কমিশনার নিয়োগ হবে আমরা আইন করতে পারিনি, কিভাবে আমাদের বিচারপতি নিয়োগ হবে। কালকে আমরা দেখলাম একটা, তাও রাজনৈতিক দলগুলি কতটুকু সমর্থন করে সেটা একটি বিষয়, সে ঐক্যমত এখনো হয়নি। তারপর আপনি আমাদের দুদক, অন্যান্য সাংবিধানিক, এগুলিকে আপনি একটি পার্মানেন্ট স্ট্রাকচারের মধ্যে আনতে হবে যাতে কেউ ম্যানিপুলেট না করতে পারে। এই প্রতিষ্ঠানগুলি যখন আপনার একটা দাঁড়িয়ে যাবে তখনই আপনি দেখবেন যে অটোমেটিক দেশ একটা নিরপেক্ষ জায়গায় চলে আসছে। কিন্তু এখন দেখেন যে এটা ম্যানিপুলেট করার সুযোগ, মানে কাকে আমি চিফ জাস্টিস করব, এটা যদি ওই সুযোগ আমার থাকে তাহলে আমি, বাংলাদেশের মানুষের ইনহেরিট কিন্তু একটা হ্যাবিট আছে যে আমি আমার মতো চাই সব কিছু। এটাকে অস্বীকার করা, যে কোনো দেশের একটা পারিপার্শ্বিকতা, ওয়েদার, এটা কিন্তু মানুষের চরিত্রকে প্রভাবিত করে। সুতরাং ওই যেমন আমি জানি না, এটা আমি পড়েছিলাম যে এই লালবাগ কেল্লা কেন এখনো হয়নি। আমি শুনলাম সম্রাট জাহাঙ্গীর যখন এখানে এসেছিলেন বুড়িগঙ্গা নদীতে, উনি যখন তার বর্জার মধ্যে বসেছিলেন, তো উনি সকালে দেখলেন যে পানি একদিকে যায়, বিকালে দেখলেন যে আরেক দিকে যায়। তখন ওনার সাথে যারা, যে এই অবস্থা হয় কেন, এইটাকে জোয়ার ভাটা বলে। তখন উনি বলছেন স্টপ, লালবাগ কেল্লার এটা পূর্ণ করা যাবে না, কারণ আমি যে কেল্লা আজকে তৈরি করলাম একদিন এই কেল্লায় আমার বিরুদ্ধে ব্যবহৃত হবে। তো সুতরাং আমরা তো সেই জোয়ার ভাটার দেশের লোক, সুতরাং আমরা কিন্তু প্রাকৃতিক দ্বারা দ্রুত আমরা পরিবর্তিত হই, যার জন্য আমাদের স্ট্রাকচারগুলি, এগুলিকে আপনি পার্মানেন্ট একটা স্ট্রাকচারের মধ্যে দাঁড়ালে আমার মনে হয় ডেমোক্রেসিকে অনেকটা আপনি একটা কাঠামোর মধ্যে দাঁড় করানো যাবে। আমাদের স্ট্রাকচারগুলো এখনো শক্ত অবস্থায় নেই, এবং আপনি বললেন শক্ত কি যে এখনো ভঙ্গুর অবস্থায় আছে। জোয়ার ভাটার দেশ, ষড়ঋতুর দেশ, ঋতুতে পরিবর্তন হয়, এবং যখনই হচ্ছে যে ক্ষমতার চেয়ারে বসে, আমি বলবো না দায়িত্বে বসে, ক্ষমতার চেয়ারে বসে, তারই আমরা দেখি আচরণ পরিবর্তন হয়ে যায়। জনগণ কি করবে? জনগণ কাকে বিশ্বাস করবে? আপনি যদি আমার কাঠামোগুলো যদি আমার ঠিক থাকে, যেমন আমি মনে করেন নির্বাচন কমিশন, আমার এই ভারতে শহীদ খান সাহেব নিশ্চয় জানে ভারতের নির্বাচন কমিশন নিয়োগ হয় কিভাবে। যিনি প্রধানমন্ত্রী থাকেন উনি, বিরোধী দলের নেত্রী এবং হাইকোর্টের চিফ জাস্টিস, তাদের একটা স্ট্যাটাস আছে সামাজিক, তারা ইচ্ছা করলেই কিন্তু আপনার নিজেকে একেবারে নিম্ন পর্যায়ে নামিয়ে আনতে পারবে না। সুতরাং আপনি এই ধরনের যদি কোনো কাঠামো করেন তাহলে কিন্তু অনেকটা, যেমন ভারতের নির্বাচন বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচন হলেই আপনারা নির্বাচিত হবেন, আমরা ধরে নিলাম। না, আমরা এটা বলি না। আপনি দেখবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রতিনিয়ত বক্তৃতা বলে যাচ্ছে আমাদের নেতাকর্মী সমর্থকদের উপর, যে আগামী নির্বাচন কিন্তু সবচেয়ে কঠিন নির্বাচন হবে। আপনারা যদি ভাবেন ক্ষমতায় চলে গেছেন, এটা আপনারা সবচেয়ে বড় ভুল। কিসের ভিত্তিতে বলেন যে কঠিন নির্বাচন হবে? কঠিন নির্বাচন হবে, আপনি আগে তো আমার প্রতিদ্বন্দ্বী কি নির্দিষ্ট ছিল, যে বাংলাদেশে কি হয়, বিএনপি আওয়ামী লীগের মধ্যে একটা কম্পিটিশন, এখন আওয়ামী লীগ এখন নাই বাংলাদেশে। সুতরাং বাংলাদেশের মানুষের কি পরিবর্তনটা ঘটেছে এই অভ্যুত্থানের মাধ্যমে, বা এই যে দীর্ঘ 15 বছর ভোট দেওয়া না, কারণ তাদের মধ্যে যে একটা আকাঙ্ক্ষা, তৃষ্ণা, সেটা কোন দিকে টার্ন করে কিন্তু আপনি এখনো বুঝতে পারছেন না, যার জন্য আমরা মনে করি এই যে দীর্ঘদিন ভোট দিতে না পারার যে মানুষের একটা যন্ত্রণা, এর একটা বিস্ফোরণ কিন্তু যে কোনোভাবে করতে পারে। যার কারণে আমরা আমাদের নেতাকর্মী সমর্থকদেরকে বারবার আমাদের দলের পক্ষ থেকে বলা হচ্ছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলা হচ্ছে যে জনগণের সাথে থাকুন, জনগণকে রাখুন, তাদের বিপদে আপদে তাদের পাশে গিয়ে দাঁড়ান। অর্থাৎ জনসমর্থন ছাড়া একটি দল কোনোভাবে ক্ষমতা যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা সেই আদর্শে বিশ্বাস করি বলেই আমরা জনগণের সাথে থাকতে চাই। আপনারা জনগণের সঙ্গে থাকতে চান। বিচারপতি AFM আব্দুর রহমান তিনি বলেছেন, রাজনৈতিক ঐক্য ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার বলি, তত্ত্বাবধায়ক সরকার বলি, নির্বাচন বলি, কোনো সমাধানই সম্ভব নয়। এই যে রাজনৈতিক ঐক্যের কথা বলা হচ্ছে এবং বর্তমান যে সরকার রয়েছে, আপনারা কি মনে করেন যে তারা আপনাদের সঙ্গে যে ধরনের ঐক্য করছে, যে মিটিংগুলো করছে, সেটা রাজনৈতিক ঐক্যের জন্য যথেষ্ট? অটোমেটিক আপনি দেখেন এই যে সংস্কার আমরা বলি, একটা পরিবর্তনের কথা বলি, ইতিমধ্যে শহীদ খান ভাই আমার সাথে নিশ্চয়ই একমত হবেন, ইতিমধ্যে দেখবেন বিএনপি 31 দফা একটা সংস্কার প্রস্তাব দিয়েছে। আমি দেখেছি যে ইতিমধ্যে গভর্নমেন্টের যে চাওয়া এবং সংস্কারের যে কমিশনগুলি যে প্রস্তাব, 8টির মধ্যে ইতিমধ্যে ঐক্যমত হয়ে গেছে। 1, কেয়ারটেকার গভর্নমেন্ট সবাই চায়। 2, প্রধানমন্ত্রীর ক্ষমতা 2বারের বেশি হবে না। 3, দেখবেন রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং বিচার বিভাগের মধ্যে একটা ব্যালেন্স, পাওয়ার অফ ব্যালেন্স করতে হবে। আমরা একটা আপার হাউস তৈরির কথা বলেছি, তারপর আর্টিকেল 70-র কথা বলেছি। আমি দেখেছি 8টা না 9টা আমাদের যে দফা, সেই দফার মধ্যে ইতিমধ্যে কিন্তু একটা সবার মধ্যে ঐক্যমত হয়ে গেছে। সুতরাং আমার মনে হয় রাজনৈতিক দলগুলির মধ্যে যখন ডায়ালগ হবে, আমার মনে হয় এই সংখ্যাটা ডায়ালগটি কি যথেষ্ট?
এখন যে dialogue এছাড়া উপায় হচ্ছে- কি? আপনার গণতান্ত্রিক ব্যবস্থায় আপনি এখন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আমি ধরি বিএনপির যে ডায়লগ হচ্ছে, যতবার দেখা হচ্ছে, এটি কি যথেষ্ট? আরো বেশি দরকার। আপনাদের কোনো সদস্য তো নেই, সংস্কার কোনো কমিশনে নেই, আপনারা এই সংস্কারগুলো মেনে নিবেন? এই না, 8টি মেনে নিলেন, বাকিগুলো মেনে নিবেন, সেটি আমরা কিভাবে এখন আমি বুঝবো? এর জন্য কিন্তু আমাদের দলের পক্ষ থেকে একটা কথা কিন্তু বারবার বলা হচ্ছে, আপনারা লক্ষ্য করবেন যে সংস্কারগুলো তখনই বাস্তবায়ন হবে যখন জাতীয় সংসদ এটাকে অনুমোদন দেবে। কারণ আমি প্রস্তাবনা দিলাম যে এটা আমি চাই, কিন্তু সংসদ যদি অ্যাকসেপ্ট না করে আপনি কি করবেন? যার জন্য রাজনৈতিক দলগুলির ঐক্যমত খুবই প্রয়োজন, যার জন্য আমরা বারবার বলে আসছি যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে সরকারকে যে আপনারা রাজনৈতিক দলগুলির সাথে যত বেশি পারেন তত তাদেরকে আলোচনা করেন কিন্তু তাদেরকে সংস্কার তো আস্থায় আপনাদের রাখেন। রাখলো না। কোন সংস্কার? এই যে সংস্কারের না, এটা আমরা তো রাজনৈতিক দল হিসেবে শুরু হবে, আলোচনা শুরু হবে, তখন দেখেন আপনি কোন রাজনৈতিক দলে কি রোলটা প্লে করে, তখন বোঝা যাবে। এখন তো আমরা মনে করি এটা নিউট্রাল গভর্নমেন্ট, আমাদেরকে রাখবে কোথায়? সুযোগ নাই তো। জি, মোশাররফ হোসেন মনে করেন যে এটি নিউট্রাল গভর্নমেন্ট, এখানে রাজনৈতিক দলগুলোকে কোথায় রাখা হবে? আমি যদি সংবিধান সংস্কার কমিশনের কথাই বলে থাকি, তারা যে প্রস্তাবগুলো দিয়েছে এর সঙ্গে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির সঙ্গে 8টি জায়গায় ঐক্যমত হয়েছে, কিন্তু সংস্কারের প্রস্তাব তো এসেছে অনেক। সেখানে না, মোটা দাগে আমি বললাম এগুলো মোটা দাগে, সেখানে আমাদের যে সংবিধানের মূলনীতিগুলো আছে সেগুলো পরিবর্তনের কথাও আসছে। কি বলবেন, রাজনৈতিক দলগুলোকে কি এই সংস্কার কমিশনে রাখা দরকার ছিল কিনা? না, এটা তো রাখা হয়নি, সুতরাং রাখা ছিল কিনা এটা যদি আমি বলি যে হ্যাঁ ছিল, তাতে কোনো লাভ হচ্ছে না। সুতরাং আমি আমাদের মূলনীতির মধ্যে জাতীয়তাবাদ ছিল, সেই জাতীয়তাবাদকেও বাদ দেওয়া হচ্ছে। না, মূলনীতি এখন ধরেন যে সংবিধান সংস্কার নিয়ে আমার একদম ফান্ডামেন্টাল কথা, বেসিকটা হলো আপনি সংবিধানের একটা শব্দ পরিবর্তন করতে পারবেন না পার্লামেন্ট ছাড়া। সুতরাং আপনি যাই বলেছেন, তিনি দেশের নাগরিক কিনা এই বিতর্ক হতে পারে, তিনি কনসালটেন্ট কিনা এই বিতর্ক হতে পারে, বা যারা সংবিধান বা যারা বিভিন্ন সংস্কার আসছে, যেটা আপনি বারবার প্রশ্ন করছেন, রাজনৈতিক দল নাই, তো যার কারণে অনেকে মনে করেন যে এগুলো হলো কনসালটেন্ট টাইপের কাজ হয়ে গেছে, যে বিভিন্ন জায়গা থেকে কিছু কনসালটেন্ট আনা হয়েছে, তারা যেরকম মনে করেছে প্রেসক্রাইব, এবং অনেকে মনে করেন এনজিও প্রেসক্রাইব। এটা 2006 থেকে 8-এর মধ্যেও কিন্তু এরকম কথাবার্তা হয়েছিল, একই ধরনের জিনিস, মানে একটা রিপিটেশন হচ্ছে। আমরা 91 তে 3 দলীয় জোটের অনেক সংস্কার, না ওটা কিন্তু রাজনৈতিক প্রস্তাবনা ছিল, বাট আমি 2006-8-এর মধ্যে যে সংস্কারগুলো হয়েছে যেগুলো অনেক রাজনৈতিক দল মানে নেই এবং অনেক কথাবার্তা হয়, ওইগুলো ছিল প্রেসক্রাইব। তো এখন কিন্তু ওই রকমই প্রেসক্রাইবড কিছু কথা বলা হচ্ছে, যেমন ধরেন বাংলাদেশের নাম পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ ইংরেজিতে, তো এটা ছিল জনপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এখন জনগণতন্ত্রী না জনগণতন্ত্রী বাংলাদেশ করবেন। তো এই নামের পরিবর্তনে কি এসে যায়, এখন ধরেন যে আপনি যখন এই জনগণতন্ত্রী যে ইংরেজি করবেন সেটা কিন্তু পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, মানে এটা একটা জোকের মতো হয়ে গেছে। কিন্তু এখন জোকস হয় যে আপনার ইংরেজি নামটা ঠিক আছে, বাংলা নামে আমাকে চেঞ্জ করতে হবে। তখন আমার কাছে মনে হয় যে এই বাংলাদেশের নাম শুধু বাংলাদেশ থাকলেই কি অসুবিধা? তার আগে পিছে জনগণতন্ত্রী, জনপ্রজাতন্ত্রী, গণপ্রজাতন্ত্রী এইসব লাগিয়ে তো গত 53 বছরে বাংলাদেশের মানুষের কোনো গণতন্ত্রের উন্নয়ন হয়নি। তো এই বাংলাদেশের নাম শুধু বাংলাদেশ থাকলেই হতো, তো এটা পার্লামেন্টে আলোচনা হবে। তো এরকম আপনার যদি মূলনীতির কথা আলোচনা করেন, এগুলো পার্লামেন্টে আলোচনা হতে হবে, আলোচনা হয়ে আমরা ঠিক করতে পারি। যেমন অনেক ওভারল্যাপিং আছে, বহুত্ববাদ, গণতন্ত্র, সাম্য, তো এইসব জিনিসে যদি ওভারল্যাপিং থাকে, আমার মূলনীতি কি হবে, সেই মূলনীতিগুলো পার্লামেন্টে আলোচনা করে ঠিক করতে হবে। সুতরাং ওনারা যাই বলেছেন, ওনারা অনেক গণ্যমান্য ব্যক্তিত্ব, মেধাবী মানুষ, ওনারা অনেক কিছু প্রপোজাল করেছেন, এটা পার্লামেন্ট মেম্বার যারা হবেন তারা নিশ্চয়ই পার্লামেন্টের আলাপ আলোচনা করে ঠিক করবেন। সুতরাং আমরা কিন্তু সংবিধান সংস্কারে হাত দিতে পারছি না, সোজা কথা। আমরা একটা রাজনৈতিক বন্দোবস্তের কথা আলোচনা করতে পারি। রাজনৈতিক বন্দোবস্ত বললে আবার স্কুল মনে হয়, মানে একটা পলিটিক্যাল সেটেলমেন্টের বাংলা আমরা কিছু রাজনৈতিক দলগুলো 5ই আগস্টের পরে এই শব্দটি বহুল প্রচারিত। এই জন্য আমি বললাম যে রাজনৈতিক বন্দোবস্ত না, একটা পলিটিক্যাল সেটেলমেন্ট, মানে ওটাকে যদি আমরা বন্দোবস্ত না বলে একটা রাজনৈতিক ঐক্যমত্যের দরকার। তো এই ঐক্যমত্য কিন্তু আমরা আমাদের দেশে দেখি নেই এরকম না। 91-এ যখন বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হলো এবং সরকার গঠন করলো, তখন বিএনপির গঠনতন্ত্রে প্রেসিডেন্সিয়াল পদ্ধতি ছিল, জাতীয় পার্টির গঠনতন্ত্রে তো প্রেসিডেন্সিয়াল পদ্ধতি ছিল। কিন্তু 91-এর পার্লামেন্টে কিন্তু সবাই মিলে, সকল পার্টি, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং অন্যান্য যারা ছিলেন, সবাই মিলে কিন্তু পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করেছেন। সুতরাং আগামী নির্বাচনে জনগণের ভোটে যারা নির্বাচিত হবেন, তারা নির্বাচিত হওয়ার পরে সংবিধানে কি কি সংস্কার করা প্রয়োজন অথবা কি সংশোধন করা প্রয়োজন, আমি সংবিধান সংস্কারটাকে আমার কাছে খুব বেশি আপলিফটমেন্ট মনে হয়। আসলে সংবিধানে কি কি সংশোধন করা প্রয়োজন সেটা নিয়ে আমরা আলোচনা করে দেখব যে ওনারা অনেক কিছু হয়তো করবেন যেটা বাংলাদেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে। সেই কমিটমেন্ট ওনাদের নিশ্চয়ই থাকবে এবং ওনারা সেটা করবেন।
সুতরাং আমি এই মুহূর্তে সংবিধান সংস্কার কমিশনের যে রিপোর্ট আছে সেটা নিয়ে আমি এখন আলোচনা করতেই রাজি না। এটা থাকুক, এটা আলোচনায় থাকুক, জনগণের কাছে থাকুক, রাজনৈতিক দলগুলো আলোচনা করুক, কিন্তু কোনো রাজনৈতিক দল, বর্তমান সরকার সবাই মিলে ঐক্যমত্য হলেও কি আপনি সংবিধানে হাত দিতে পারবেন? পারছেন না তো, পার্লামেন্টে যেতে হবে। যে কারণে যে বিপ্লবের একটা ইশতেহার বা গণ অভ্যুত্থানের একটা ইশতেহার ঘোষণা, এটা নিয়ে যে আমাদের মধ্যে একটা টানাপোড়েন সৃষ্টি হয়েছে, সেখানে কিন্তু ক্লুটা রয়ে গেছে। কেন আপনি যদি তখন যে সংবিধানকে কবর দিতে হবে, এটা কিন্তু আমাদের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করেনি, এবং অনেকেই একটা অ্যাকসেপ্ট করছেন না। কারণ হচ্ছে এটার মধ্যে আপনার একটা রিস্ক রয়ে যাচ্ছে। যখনই আপনি সংবিধানটাকে বাতিল করবেন, তখন আপনার নির্বাচন, অমুক তমুক সব কিছু অনেক দিনের জন্য ঝুলে যেতে পারে। অনেক দিনের জন্য ঝুলে গেলে এটা আমাদের জাতির জন্য, বাংলাদেশের জন্য এটা শুভ হবে না, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং নাগরিক সমাজও সেটা মনে করেন। জি, অসংখ্য ধন্যবাদ। আবু আলম মোহাম্মদ শহীদ খানের কথা ধরে যদি বলি, আজ মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আরও একটি কথা বলেছেন, ছাত্র হিসাবে তারা ঘোষণাপত্র দিতেই পারে, জাতি হিসাবে এবং পার্টি হিসাবে তো আমরা সেটার মধ্যে থাকতে পারি না। আমাদের ন্যারেটিভ আছে 15 বছরের লড়াই, 7ই নভেম্বর 90-এর গণ অভ্যুত্থান, সেখানেও আমরা ছিলাম, আর 71 হচ্ছে আমাদের অস্তিত্ব, মুক্তিযুদ্ধ। সেই বিষয়গুলো গুরুত্ব না দিয়ে যদি 24-কে গুরুত্ব দেওয়া হয়, সেটি আমরা কোনোভাবে মেনে নিব না। এই প্রসঙ্গে কি বলবেন? না, আমরা তো স্পষ্ট ভাষায় বলেছি। আপনি এখানে আমরা যতটুকু বুঝি ছাত্রদের এই যে জুলাই ঘোষণাপত্র, এটা জাস্ট আমার কাছে যে জিনিস মনে হচ্ছে, এটা তারা একটা নিরাপত্তা চাচ্ছে। আমি জানি শহীদ আরো ভালো বলতে পারবো, না, নিরাপত্তা তো অলরেডি দেওয়া হয়েছে। তো বলা হয়েছে না যে এই পুরো পিরিয়ডে যে সমস্ত মানে আগুন লাগানো বা যে 5 জুলাই থেকে 5ই আগস্ট মানে কোনো আইন আদালত হবে, এইটা তো দেখ, কিন্তু এটা তো পার্লামেন্টে অ্যাপ্রুভ করতে হবে, পার্লামেন্টে তো অ্যাপ্রুভ করতে হবে। আর এরা চাচ্ছে, আমি যতটুকু বৈষম্য ছাত্র, এরা চাচ্ছে এটা কনস্টিটিউশনে ওয়ান অফ দ্য পার্ট হোক। এখন সেটার পার্ট হবে কিনা এটা হলো রাজনীতি। এটা নিয়ে কিন্তু অনেক তর্ক হয়েছে, একবার তারা সংবিধান ছুঁড়ে ফেলে দিতে চেয়েছে। না, তর্ক হয় নাই। এটা আপনি দেখবেন যে এটা আমরা যখন রাজনৈতিক দলগুলিকে এর মধ্যে হয়নি, না তর্ক ওই অর্থে যে রাজনৈতিক দলগুলো এটা কখনোই অ্যাকসেপ্ট করে নাই, এবং ফখরুল ইসলাম আলমগীরের কথা কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার। যদি আমি দেখে থাকি, মানে উনি আরো ভালো বলতে পারবেন। আমাদের 71-এর মুক্তিযুদ্ধ এবং আমাদের যে সমস্ত গণতান্ত্রিক লড়াই এবং আমাদের 90-এর গণ অভ্যুত্থান এবং এই যে 15-20 বছরের যে লড়াই, পুরা বিষয়টাই তো আমাদের সামনে আছে। 71-এর মুক্তিযুদ্ধ, সংবিধান এইসব ছুঁড়ে ফেলে দিয়ে, মুছে ফেলে দিয়ে নতুন করে ঘোষণা আসলে সেটা তো অ্যাকসেপ্টেবল হবে না কারো কাছেই। ফখরুল ইসলাম আলমগীর একেবারে ক্লিয়ার কাট, ক্রিস্টাল ক্লিয়ার কথা বলেছেন। আমার মনে হয় যে উনার কথার বিপরীতে কোনো প্রতিবাদ করা বা দ্বিমত করার আমার খুব একটা সুযোগ নেই। আপনি যতটুকু পড়লেন, না ওই কথাটা আমরা বলেছিলাম যে ওই যে কথাগুলো, আমাদের তো ইতিহাস আছে, আপনি ইতিহাসকে মুছে দিতে পারবেন? নিশ্চয়ই না। 71 তো আমাদের ইতিহাস, আমাদের অস্তিত্ব। তারপর হ্যাঁ, আপনি বলছেন সংবিধানকে বাতিল করে দেওয়া, তো সংবিধান বাতিল করে দিলে ডক্টর ইউনূস কি থাকে? তখন কি হবে? সেই জায়গা থেকে ছাত্ররা সরে এসেছে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা না সমঝোতা এখানে আমি দেখি, আমরা আপনাদের পক্ষ থেকে একজন গিয়েছিলেন। আমরা একটা কথা বলি, আপনি দেখবেন, আমরা দেখি ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে যখন রাজনৈতিক দলগুলোকে ডাকা হলো, এর মধ্যে ইউনূস সাহেব কিন্তু তার প্রারম্ভিক বক্তব্যে স্পষ্ট ভাষায় বলেছে যে কি প্রেক্ষাপটে উনি মিটিংটা ডেকেছেন। উনি বলেছে, আমার কাছে একটা পেপার নিয়ে আসা হলো, বললো এটা আপনি সিগনেচার করে শহীদ মিনারে পাঠ করতে হবে। উনি বললেন যে আমি এটা রাজনৈতিক দলের মতামত ছাড়া আমি পারবো না। আমি মনে করি উনি সঠিক সিদ্ধান্তটা নিয়েছে, কারণ উনি রাজনৈতিক দলগুলির আস্থায় কিন্তু আজকে এই ইন্টারিয়াম গভর্নমেন্ট, সঙ্গে রাজনৈতিক দলগুলিকে আপনি আস্থা এবং তাদের সমর্থন আপনার প্রয়োজন। এখন আলোচনা হতে পারে যে এখন ছাত্রদের একটা ভাবনা থাকতে পারে, তাদের একটা চিন্তা থাকতে পারে, রাজনৈতিক দলগুলি তাদের সাথে সেই ভাবনার সাথে কতটুকু নিজেদেরকে অ্যাটাচ রাখবে সেটা রাজনীতি। এখন আপনি আলোচনা শুরু হয়েছে, দেখা যাক আলোচনায় কি হয়। এখন তো আপনি অ্যাডভান্স কিছু বলতে পারবেন না, দেখা যাক আলোচনায় কি হয়, রাজনৈতিক দলগুলো কি করে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, মেট্রোসেম টু দ্য পয়েন্ট থেকে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। তত্ত্বাবধায়ক সরকার কেন দরকার, এই প্রশ্নে আমাদের রাজনৈতিক বিশ্লেষক এবং রাজনীতিবিদ সবাই মনে করেন যে তত্ত্বাবধায়ক সরকার অবশ্যই বাংলাদেশের দরকার আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, পাশাপাশি আগামী নির্বাচনগুলো সুষ্ঠু হোক। কিন্তু এটি এমন একটি ব্যবস্থা নয় যেটি সবসময় বাংলাদেশে চালু থাকবে। আমরা চাই রাজনীতিবিদরা দায়িত্ব নিক আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য, পাশাপাশি দেশের রাজনৈতিক পরিস্থিতি ভালো হোক, রাজনৈতিক দলগুলো এবং জনগণ যে অবাধ সুষ্ঠু নির্বাচন চায় সেই নির্বাচনের দিকে আমরা যেন ধাবিত হতে পারি, তেমনটি প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা।